মালয়েশিয়ার উপকূলে আরও 1018 জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 555 জনই বাংলাদেশি নাগরিক আর 469 জন মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী অন্তর্ভুক্ত বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এর আগে রবিবার ইন্দোনেশিয়ার আচেহ উপকূল থেকে উদ্ধার হয় প্রায় 600 জন। মালয়েশিয়ার লংকাবি অঞ্চলের পুলিশ প্রধান জানিয়েছেন মাঝরাতে 3টি নৌকা অভিবাসীদের নিয়ে উপকূলে পৌঁছায়। এদের মধ্যে একটি নৌকা আটকে যায় উপকূলে, বাকি নৌকা দুটি খোঁজ পাওয়া যায়নি। মালয়েশিয়া উপকূলে পৌঁছে মানব পাচারকারীরা তাদের ফেলে রেখে পালিয়ে যায় বলে পুলিশকে জানিয়েছে উদ্ধার হওয়া এক অভিবাসী। এ ধরনের আরও অনেক নৌকা দেশ দুটি জলসীমার কাছাকাছি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজার উপকূলে মানব পাচারকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান শুরুর পর 4 দিনের ব্যবধানে বন্দুকযুদ্ধে 4 পাচারকারী নিহতের দাবি পুলিশের। আর এলাকাবাসী আশঙ্কা এই ধরনের অভিযান শিথিল হলে দালালরা হয়ে উঠতে পারে আরো বেপরোয়া। কক্সবাজারের সমুদ্রপাড়ের উপজেলায় জীবনযাত্রা দেখতে স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে আছে চাপা উত্তেজনা। বন্দুকযুদ্ধে একের পর এক মানব পাচারকারী কিংবা তাদের দালাল নিহতের ঘটনা অনেকের মনে স্বস্তি আনলেও পাচারে জড়িতদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে থাইল্যান্ড মালয়েশিয়ার জঙ্গলে মানব পাচারের লোমহর্ষকর ঘটনা উদ্ঘাটন জোরদার করেছে এই অভিযানকে। থাইল্যান্ডে যে পরিস্থিতি আমরা জানতে পারছি গণকবরের, যেটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে, সেটার উপর ভিত্তি করে আমরা অত্যন্ত আরো তৎপর হয়েছি। আমরা আগেও তৎপর ছিলাম এবং আমরা চাই না যে কোনো ব্যক্তি একটা ট্র্যাপে পড়ুক এবং তারা অকাল মৃত্যুবরণ করুক। জনপ্রতিনিধিরাও সাধুবাদ দিচ্ছেন মানব পাচার বিরোধী এই অভিযানকে। প্রশাসন যে অভিযান শুরু করেছে সেটা নিয়ে স্থানীয় লোকজন খুবই সন্তুষ্ট এবং যারা দালালরা ছিল তারা ইতিমধ্যে ঘাটাঘা দিয়েছে। তাদেরকে ধরার ব্যাপারে আমরা এলাকাবাসী ও সোচ্চার। তবে অভিযানে নিহতদের নির্দোষ দাবি করছেন তাদের স্বজনরা। আজি কিটা আদি করি না জামাই মুটে এখন 5টা বাজে না আমার শরীরে মনে হয় যে দোয়ার মাঝে করে দে তুগুলো যাই বলে দরিয়ে লই। এ পর্যন্ত বন্দুকযুদ্ধে যারা মারা গেছেন তাদের সকলেই হয় পাচার কাজে ব্যবহৃত নৌকার মাঝিমাল্লা কিংবা স্থানীয় দালাল শ্রেণীর লোক। তবে পদ্মার আড়ালে থেকে প্রভাবশালী যারা পাচার কাজ নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি সাধারণ মানুষের। কক্সবাজারের উখিয়ার সাগর পাড়ের এসব ঝুপড়ি ঘরে বসে সহকর্মীদের সাথে শলা পরামর্শ করার সময় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা যান আদম পাচারকারী জাফর মাঝি। এর আগে একই কায়দায় টেকনাফে মারা গেছেন আরো 3 জন। এসব মৃত্যুর পর এখানকার সাধারণ মানুষের মনে প্রশ্ন, কতজন জাফর মাঝি মারা গেলে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া আর থাইল্যান্ডে আদম পাচার বন্ধ হবে পুরোপুরি? মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উখিয়া, কক্সবাজার। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক এবং কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। জনাব সাইফুল হক, আপনার কাছে জানতে চাইবো যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে কত মানুষ মালয়েশিয়ায় গেছে, এর কোনো হিসাব আছে কিনা? নিখোঁজ মানুষের সংখ্যার কোনো হিসাব আছে কিনা? সৈয়দ সাইফুল হক। জি, ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আমাকে এই বিষয়ে প্রশ্ন করার জন্য। আসলে আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করি আমাদের কাছেও এই ধরনের মানে টোটাল কতজন গিয়েছে তার কোনো হিসাব নেই। সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন পত্রপত্রিকায় আসছে। আমরা যে এস্টিমেট করি যে এই ধরনের, যেমন গত 2012 সালের প্রথম দিকে 11 সালের দিকেও প্রায় 4000-এর মতো একটি গবেষণা সংস্থা এটা বের করেছিল, 4000, 5000। কিন্তু আমরা তো স্তম্ভিত হয়ে গেছি এবারের যে মানব পাচারের যে অবস্থাটা লক্ষ্য করে, এবং সেটা তলে তলে এইভাবেই হচ্ছিল, যেটা এখন বিশেষ করে আমি মনে করি যে থাইল্যান্ডের প্রশাসনের মাধ্যমে উদ্ঘাটিত হওয়ার পরই এটা টনক নড়েছে সব জায়গায়। মালয়েশিয়ার কাছেও দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলেও পাওয়া যাচ্ছে। তার মানে এখন বাংলাদেশ, মিয়ানমার সহ বহু এইসব এলাকার থেকে প্রচুর পরিমাণে পাচার সংখ্যা বেড়ে গেছে। আপনি আমাদের সঙ্গেই থাকেন। কক্সবাজারের পুলিশ সুপার জনাব শ্যামল কুমার নাথ আমাদের সঙ্গে আছেন। জনাব শ্যামল কুমার নাথ, আপনারা এখন সাঁড়াশি অভিযান চালাচ্ছেন, কিন্তু সেই সাঁড়াশি অভিযান চালানোর জন্য থাইল্যান্ডে গণকবর পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? আমি এই প্রশ্ন করছি এই কারণে যে গত কয়েক বছর ধরে সমুদ্রপথে মালয়েশিয়াগামী মানুষ দুর্ঘটনায় পড়ছে, অপহৃত হচ্ছে, এরকম নানা খবর পাওয়া যাচ্ছিল। আমি যদি মনে করতে পারি 2005 সালেও এরকম দুর্ঘটনার কথা ছাপা হয়েছিল পত্রপত্রিকায়, বলা বলি হয়েছিল গণমাধ্যমে অনেক বেশি করে। সে 10 বছর ধরে এটি চলছে, আপনারা সাঁড়াশি অভিযান চালাতে এত দেরি কেন করলেন? জনাব শ্যামল কুমার নাথ। ধন্যবাদ আপনাকে। আমরা সাঁড়াশি অভিযান কিন্তু
বরাবরই আমরা চালিয়ে যাচ্ছি। আমি যদি গত 3 বছরের স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই, তাহলে আমরা এ পর্যন্ত 148টা মামলা করেছি। 754 জন আসামির ভিতরে আমরা 179 জন ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং দালালদের হাত থেকে আমরা প্রায় 2000 অবৈধভাবে মালয়েশিয়াগামীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তবে থাইল্যান্ডে গণকবর আবিষ্কৃত হওয়ার পর এটা আরও বেশি পরিমাণে জোরদার করেছি। মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অভিযান বরাবরই অব্যাহত ছিল, কিন্তু বিশাল সমুদ্র বেষ্টিত এরিয়াতে আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জনাব শ্যামল কুমার নাথ পাচারকারীদের মধ্যে কয়েকজন, 4 জন আমাদের কাছে এখন হিসাবই আছে, বন্দুকযুদ্ধে মারা গেছেন আপনাদের সঙ্গে, কিন্তু তারা মূলত তৃণমূলের কর্মী। তারা আপনাদের কাছে যখন ছিলেন, আপনাদের হেফাজতে ছিলেন বা আপনারা তাদের সাথে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেছেন, এরকম নানা ধরনের কাহিনীর পরে আমরা তাদেরকে মারা যেতে দেখেছি। মূল অপরাধীদের তাদের মাধ্যমে আসলে শনাক্ত করা যায়নি এবং আমরা এখন পর্যন্ত দেখিনি মূল অপরাধীরা কেউ গ্রেপ্তার হয়েছে। এটি কেন? মূল অপরাধী গ্রেপ্তার হয় না, এই তথ্য সঠিক নয়। আমরা যাদেরকে গ্রেপ্তার করছি তারা প্রত্যেকেই এই অবৈধভাবে মালয়েশিয়াগামীদের সাথে যারা আছে তাদেরকেই গ্রেপ্তার করছি এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আমরা অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেপ্তার করছি এবং যে সমস্ত আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট আছে সেই ওয়ারেন্টগুলো আমরা জরুরি ভিত্তিতে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখছি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমি বলতে পারি কক্সবাজার জেলা পুলিশ এই কক্সবাজার মাটিকে কখনোই ভবিষ্যতে এভাবে মানব পাচারকারীদের তাদের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হতে দেবে না। জনাব শ্যামল কুমার নাথ, আমরা জেনেছি যে মোট 300 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, যে 300 জনের তালিকার মধ্যে যে যারা মানব পাচারকারী হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজ করেছেন, যে 4 জন বন্দুকযুদ্ধে আপনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তাদের নাম এই তালিকায় ছিল। আপনারা যদি ওই 300 জনের মধ্যে যেই পাওয়া যায় তাকেই কি গ্রেপ্তার করবেন বা তাদেরকেই কি টার্গেট করছেন এখন, নাকি মানে আপনারা কোনোভাবে জাল ছোট বড় অন্য কোনো রকম ভাবে ব্যবস্থা করছেন? মূল পরিকল্পনাটা কি 300 জনকেই ধরে ফেলা বা 300 জনকে নিষ্ক্রিয় করা, কি করা আসলে মূল পরিকল্পনা? জি, 300 জন একটা প্রাথমিক টার্গেট। তবে এই মানব পাচারকারী সারা বাংলাদেশেই তারা বিভিন্নভাবে জড়িত। সারা বাংলাদেশ থেকে লোকজনকে মিথ্যা প্রলোভন দিয়ে আসছে। সেখানে আমরা প্রাথমিকভাবে এটা চিহ্নিত করেছি, কিন্তু আমাদের তদন্তের ভিত্তিতে যারা এটার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। জনাব শ্যামল কুমার নাথ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব সৈয়দ সাইফুল হক, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের নিহত মুক্তিপণ দিয়ে বা অভিযানে উদ্ধার হয়ে যারা দেশে ফেরত আসেন তাদেরকে আপনারা কোন রকম আইনি সহযোগিতা দেন কিনা, আইনি বা আর্থিক সহযোগিতা দেন কিনা? জি হ্যাঁ, আমরা আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য যে তারা যে ধরনের মানে সমস্যার মধ্যে তারা পড়ে সেটা হচ্ছে তাদের ডকুমেন্টেশন, মানে তারা কিভাবে গেল, কোথায় গেল বা কার কাছ থেকে তারা ক্ষতিপূরণটা পাবে। আপনি তো দেখছেন যে যারা এই পাচারকারী এবং তারা কিন্তু ঠিক সেভাবে ধরা পড়ছে না। যে কয়েকজনকে ধরার মানে করা হয়েছিল তারাও হয়তো গুলিতে নিহত হয়েছে। আমরা আশা করব যে সরকার যেভাবে একটা ব্যবস্থা নিচ্ছে, আমরা চাই যে গুলিতে নিহত না হয়ে সেসব আসামিরা ধরা পড়ুক এবং ধরা পড়ে তাদের কাছ থেকে আসুক যে কারা পাচারকারী এবং তাদের গডফাদার কারা, এবং তাদের কাছ থেকে এইসব লোকদের কম্পেনসেশন আদায় করা আইনগতভাবে। তাদের কেস, তাদের মামলাগুলিকে, বিশেষ করে যে নতুন আইনটি আছে আমাদের দেশে যে ট্রাফিকিংয়ের উপরে, পাচারের উপর, সেখানে একটা ট্রাইব্যুনাল তৈরি করার দরকার। যে ট্রাইব্যুনালটা আইনের মধ্যে আছে, ট্রাইব্যুনালটা হয়নি, সেটা তৈরি করে আপনি সেই বিচারের আওতায় এনে এবং তাদের কাছ থেকে পাচারকারীদের কাছ থেকে টাকা আদায় করে এইসব যারা আপনাকে ধন্যবাদ। জনাব শ্যামল কুমার নাথ, আপনি নিশ্চয়ই ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সৈয়দ সাইফুল হককে শুনছিলেন। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? যারা আসলে মারা যাচ্ছে তাদেরকে যদি আটক করে তাদের কাছ থেকে সেই কম্পেনসেশন দেওয়া যেত এবং তাদের যে গডফাদার বা ওরকম কেউ ছত্রছায়া দেওয়ার মতো কেউ আছে কিনা তাদেরকে খুঁজে পেয়ে যেত, তাহলে ভালো হতো। এবং যে আইনটির কথা বললেন সেটি বাস্তবায়নেরও ট্রাইব্যুনালের কথাও তিনি বললেন। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা জনাব শ্যামল কুমার নাথ? আমরা মানব পাচার
প্রতিরোধ আইনেই আমরা তাদের মামলা রুজু করতেছি এবং ট্রাইব্যুনালে তাদের মামলাগুলো চলছে। আমরা যে সমস্ত ব্যক্তিবর্গকে আটক করছি যারা মানব পাচারকারী, তাদেরকে সেই আইনেই যাতে ট্রাইব্যুনালে বিচার হয় সেই ব্যাপারে আমরা আদালতে সোপর্দ করছি। এবং যে সমস্ত ব্যক্তিবর্গ অবৈধভাবে যাচ্ছে তারা মূলত স্বেচ্ছায় যাচ্ছে, স্বেচ্ছায় হোক, প্রলোভনে পড়ে হোক এবং নিজের ভাগ্য পরিবর্তনের জন্য হোক, আমরা তাদেরকে আদালতে সঠিক নাম ঠিকানা যাচাইপূর্বক তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফেরত দেওয়ার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এবং যারা এই মানব পাচারের সঙ্গে জড়িত, সে বড় হোক ছোট হোক যেভাবেই হোক, যার যতটুকু অপরাধ আমরা সেভাবে তাদেরকে গ্রেপ্তার করছি এবং আদালতে তাদেরকে বিচারের জন্য আমরা সুপর্দ করছি। জনাব শ্যামল কুমার নাথ, আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাইবো যে আপনার অভিজ্ঞতা কি বলে যে এত ঝুঁকি এবং এত রকম হুমকি থাকা সত্ত্বেও মানুষের এই অনিশ্চিত যাত্রা আসলে থামানো যাচ্ছে না কেন? আপনি কি মনে করেন জনাব শ্যামল কুমার নাথ? কারণ মানুষ যেতে না চাইলে তো আর পাচারকারীরা তাদেরকে জোর করে নিতে পারবে না। আমি এটার জন্য জি, এক্ষেত্রে আমার মনে হয় এটা একটা সোশ্যাল প্রবলেম। এই সোশ্যাল প্রবলেমকে সোশ্যালি অ্যাড্রেস করতে হবে এবং জনসচেতনতা হচ্ছে এটাকে শূন্য পর্যায়ে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এবং সেজন্য আমি শুধু সরকার নয়, গণমাধ্যম সহ, সুশীল সমাজ সহ জনগণকে সচেতন করতে হবে। হ্যাঁ, আমাদের এই জনসম্পদ অবশ্যই একটি সম্পদ, তারা বিদেশে যাবে। আমার মনে হয় জনসচেতনতার কথা জনাব শ্যামল কুমার নাথ বলছেন। জনাব সৈয়দ সাইফুল হক, আপনি এই বিষয়ে কোনো কিছু যুক্ত করবেন কিনা? কক্সবাজারের এসপি জনাব শ্যামল কুমার নাথ একদম স্পষ্টই বললেন জনসচেতনতার কোনো বিকল্প এখন আর নাই। জনাব সৈয়দ সাইফুল হক। উনি যথার্থই বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বাড়াতে হবে, তবে সেখানে সবারই সংশ্লিষ্টতা দরকার। কিন্তু তার পাশাপাশি আমরা বলবো যে স্থানীয় প্রশাসনের একটা বিশেষ ভূমিকা রাখতে হবে, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের মেম্বার, চেয়ারম্যান, ইউনো বা যত মানে আপনার নির্বাচিত প্রতিনিধি সহ সকলের এখানে প্রচারে একসাথে কাজ করতে হবে। এবং গণমাধ্যমের কথা কক্সবাজার এসপি বলছিলেন এবং সরকারি বেসরকারি সবার কথা বলছিলেন। আমরা নিশ্চয়ই সবাই একসাথে কাজ করে সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো। এর একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।